এইবারে আমাদের গন্তব্য ছিল বাঙালির সবথেকে প্রিয় এবং সবথেকে কাছের শৈল শহর দ্য কুইন অফ হিলস দার্জিলিং। এটি দ্বিতীয় পর্ব। এর আগের পর্বে ছিল সুপার লাক্সারি এসি ভলভোতে করে আমাদের শিলিগুড়ি পৌঁছানোর অভিজ্ঞতা এবং আমাদের হোটেলের সম্পূর্ণ বিবরণ। আই বাটনে লিঙ্কটি দেওয়া রইল এবং রিকোয়েস্ট রইল প্লিজ আগের পর্বটি দেখে নেবে। আর এই পর্বে রয়েছে আমাদের দার্জিলিংয়ের সাইট সিনের সম্পূর্ণ বিবরণ। আমরা গেছিলাম লেপচা জগৎ পাইন ফরেস্ট, সীমানা ভিউ পয়েন্ট, গোপালধারা টি গার্ডেন এবং পশুপতিনাথ ফাটক। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। এখন 6:15 বাজে, সকালবেলা ঘুম থেকে উঠেছি। এই 1 কাপ কফি নিয়ে জানলাটা খুললাম এবং তারপরে হচ্ছে এই ভিউ। প্রচণ্ড কুয়াশা, সব কিছু ঢাকা মেঘে। ওই যে দূরের পাহাড়টা, ওটা কালকে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল, কিন্তু এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। সকালে আমি একবার জানলা খুলেছিলাম, আরও বেশি কুয়াশা ছিল। তো এরকম সিনারিওতে আমি জানি না যে টাইগার হিলটা আমি করবো কিনা, কারণ গিয়ে কোনো লাভ হবে না টাইগার হিলে, বিকজ কিছুই দেখা যাবে না হয়তো। তো সেক্ষেত্রে টাইগার হিলটা আমি একাও চলে যেতে পারি, হয়তো এদেরকে নেবো না, এরা ঘুমোক। এত সকালবেলা 3:30 4টের সময় উঠে টাইগার হিল যাওয়া, সেটা প্ল্যান করব। আজকে আমাদের প্ল্যান হচ্ছে সকালে গ্লিনারিজ বা ক্যাফেটার্স, যেটাতে খালি পাবো, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করা এবং তারপরে সেখান থেকে সাইট সিনের জন্য বেরিয়ে যাওয়া। ড্রাইভার 9টার সময় আসবে, কালকে রাত্রে ফোনে কথা হয়ে গেছে। তো ড্রাইভার আসলে আমরা আগের থেকে ব্রেকফাস্টটা করে নেবো, চেষ্টা করবো ব্রেকফাস্টটা করে নিয়ে সাইট সিনের জন্য। গুড মর্নিং, এখন সকাল 7টা বাজে। আমি বেরিয়ে পড়েছি একটু হাঁটতে, যাচ্ছি দার্জিলিং অবজারভেটরি পয়েন্ট যেটা আছে সেখানটাতে। এটা আমাদের যে হোটেল আছে যশস্বী মল রোড, সেখান থেকে বেরিয়ে বাঁদিকে। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রায় 1 কিলোমিটার রাস্তা, 750 মিটার অ্যাকচুয়ালি। তো এখন আছি সেন্ট অ্যান্ড্রুস যে চার্চটা আছে সেই চার্চের সামনে। আর এইটা হচ্ছে ওই মেলা গ্রাউন্ডটা যেখানে কালকে এসেছিলাম, গোর্খা ভবন। অবজারভারি পয়েন্টের রাস্তাটা এখান থেকে এখনও দেখাচ্ছে প্রায় 9 মিনিট হাঁটতে হবে, 500 মিটার মতো। এখানটা প্লেন ল্যান্ড, বাট ওই হোটেল থেকে বেরিয়ে কিন্তু অনেকখানি খাড়াই ছিল, খুব কষ্ট হয়েছে উঠতে। এখান থেকে পরিষ্কার প্লেন ল্যান্ড আছে। সুন্দর সকাল একটা, একটু ওয়াকও হয়ে গেল। হোটেলগুলো আছে দেখিয়ে দিই। আগে দেখালাম হোটেল ডলফিন, যেটা অবজারভেটরি পয়েন্টের একদম পাশে। তারপরে রয়েছে হোটেল ড্রিমল্যান্ড। এদিকটা কিন্তু খুবই ফাঁকা ফাঁকা, মানে বেশ খালি এই দিকটা। মানে যারা একটু কি বলবো, নিভৃত জায়গায় থাকবার জন্য প্ল্যান করবেন, তারা এদিকে আসবেন। এটা কিন্তু ম্যাল থেকে একটুখানি দূরে এবং জায়গাটা কিন্তু পুরো খালি, খুব খালি জায়গার মধ্যে। আচ্ছা, এইটা হচ্ছে একটা সুমিত এর একটা প্রপার্টি, সেটা হচ্ছে সুমিত অর্কডেন রিসর্ট অ্যান্ড স্পা। আমি যেটা সুমিত মান্টানা যেটা আছে সেটা হচ্ছে একদম মেলোডের সামনে, যেটা আমি নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। এটা হচ্ছে আর একটা সুমিতেরই প্রপার্টি। বাট একটাই কথা বলার, এই জায়গাটা খুবই ফাঁকা জায়গা। সন্ধ্যের পরে এখানে কোনো অ্যাক্টিভিটিস করার মতো কিছু থাকবে না এবং জায়গাটা একটু নির্জন, অন্ধকার। এই পুরো অবজারভেটরি ভিউ রোড যেটা আছে, এটা পুরো ঘুরে গিয়ে আবার দার্জিলিং মলে গিয়ে মিট করছে। ছোট্ট একটা পার্ক মতো করা আছে অ্যাক্টিভিটিস করবার জন্য, এবং বসতেও পারেন এখানে এসে, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বাই দ্য ওয়ে, এই পুরো জায়গাটা কিন্তু নো স্মোকিং এরিয়া টিল দার্জিলিং মেল পর্যন্ত।
জায়গাটা সত্যি কিন্তু বেশ গা ছমছমে, মানে সন্ধেবেলাতে কিন্তু একটু অসুবিধাই হবে। যারা বাচ্চা টাচ্চা নিয়ে আসবেন, রিকোয়েস্ট মানে সাজেশান এখানে না থাকাই ভালো। পুরো ঝিঝির ডাক চারদিকে, আর এই গাছগুলো এরকমভাবে সব বেরিয়ে আছে, মানে একটু একটু কিন্তু সন্ধেবেলা গা ছমছম করবে এখানে। এই জায়গাটার কন্ডিশনটা দেখুন একবার, মেঘ পুরো রাস্তার মধ্যে চলে এসছে। এখনো অবজারভেটরি রোডের মধ্যেই রয়েছে আমি। এই দিক দিয়ে ঘুরে আজকে মেলে যাব। দারুণ একটা অন্যরকম অভিজ্ঞতা। হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, মেঘের মধ্যে দিয়ে হাঁটা। এই হচ্ছে অবজারভেটরি হিল ডিসক্রিপশনটা। ইউনিক প্লেস অন টপ অফ দ্য হিল দ্যাট ওভারলুকস আওয়ার টাউন। আর এখানে রয়েছে মহাকাল বাবার মন্দির, এই উপরে মহাকাল বাবার মন্দির। জয় বাবা। এই দার্জিলিং মেল কালকে রাতের ভিউ দেখিয়েছিলাম, এখন সকাল 7:30টায় দার্জিলিং মেলের কি অবস্থা সেই ভিউ। হ্যালো, অলমোস্ট খালি। কিছু টুরিস্ট রয়েছে যারা এখানে বসে আছে, অনেকে মর্নিং ওয়াক করছে। যারা লোকালস, প্রচুর লোকালস দেখলাম এখানে মর্নিং ওয়াক করছে, বাট টুরিস্ট খুব একটা বেশি নেই। এবং কাঞ্চনজঙ্ঘার দেখাও নেই। ওই তো 2টো প্ল্যাটার অর্ডার দেবো, 3 জনে হয়ে যাবে ইজিলি। অনেক থাকে, কোয়ান্টিটি প্রচুর থাকে। 8:30। হ্যাঁ হ্যাঁ বলুন পাপা। তাহলে আমরা কেভেন্টার্স এখন ব্রেকফাস্ট করতে এসেছি, তাই তো? গ্লেনিস সন্ধ্যেবেলা, গ্লেনিস এখন খালি। ওই দেখ লাইনটা পড়েছে, দেখ বাবা, দেখ সবাই লাইন দিয়েছে। দেখ আমিও 7:30টার সময় লাইন দিয়েছি, এসে 8টার সময় খুলেছে। তো আগে আমার 4-5 জন ছিল মাত্র। আর অ্যাজ ইউজুয়াল পুরো ক্লাউডি ওয়েদার এখনো পর্যন্ত। একদম দার্জিলিং মেল যেখান থেকে শুরু হচ্ছে, এই মেলের রাস্তা শুরু হচ্ছে, আর এই হচ্ছে কেভেন্টার্স। তো আমরা যেটা অর্ডার দিলাম সেটা দিলাম হচ্ছে চিকেন সসেজ স্যালামি মিট লোফ অ্যান্ড এগ ফ্রাইড প্ল্যাটার, যেটার দাম 420। আর সঙ্গে দিলাম 2টো স্যান্ডউইচ, চিকেন স্যালামি স্যান্ডউইচ, আর হয়তো কফি নেব। এরপরে আমরা যাব হচ্ছে আজকে সাইট সিন, নেপাল। আর যাব হচ্ছে তোর পাইন ফরেস্ট, যেখানে ভয়ঙ্কর সিনটা আছে। লেপচা জগৎ পাইন ফরেস্ট। চলো খাবারটা আসুক, খেতে যাচ্ছি এই বিখ্যাত কেভসে, কেভেন্টার্স। 7:30 থেকে লাইন দিয়েছি, তো ওপরেই সিট পেয়েছি একদম এখানটাতে। ওরা বসে আছে, আমি নিচে এসেছিলাম একটু। এখানে অনেক হিস্ট্রি আছে এই রেস্টুরেন্টের, তার ফটোসগুলো সব এখানে লাগানো আছে। সত্যজিৎ রায়ের শুটিং, কাঞ্চনজঙ্ঘা অ্যাট কেভেন্টার্স। কেভেন্টার্সের যে জায়গাটাতে বসে আছে আমরা, ওখানে কাঞ্চনজঙ্ঘার ব্রিফ হচ্ছে। পাপা ব্রেকফাস্ট এখন আসেনি, আমাদের কফিটা এসে গেছে।
তারা ফটোতে কি দেখলাম বাবা, এই চেয়ারটাতে কে বসছিল? সত্যজিৎ রায়। হাসছিস কেন? আর চেয়ারটা তো চেঞ্জ হয়, টেবিলটা চেঞ্জ, বাট জায়গাটা একই আছে। ওখানে ফটো দেওয়া আছে সিঁড়ি থেকে ভেন্টেসে উঠবার সময় সত্যজিৎ রায় এখানে কাঞ্চনজঙ্ঘা যে বেঙ্গলি ফিল্মটা আছে ওটার ব্রিফিং করছে। খুব ওয়েদারের অবস্থা খারাপ, পুরো ফগি ওয়েদার। কোথায় ঠিক হবে রে, ঠিক তো হচ্ছে না, পুরো ফগি ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা তো হলো না। আমি আজকে যেখানে দেখলাম অবজারভেটরি পয়েন্টে আজকে হেঁটে হেঁটে গেছিলাম, চলে এসছে আমাদের খাবার। চলো সব চিকেন বাবা, ওরা কোনোদিন ইয়ে করবে না। না খাও, শেয়ার করে নেবো, তুমি খাও। সালামি সব এগুলো সালামি, এটা সসেজ, এটা হচ্ছে তুমি তো জানো সানি সাইড অফ এগ সসেজ, চিকেন সসেজ। ফ্রাইডেতে করে দেবো, চিকেন সসেজ তো ফ্রাইডেতে করে দেবে। আচ্ছা ঠিক আছে, তুই নে। একটু तो गरम गवर्नमेंट तो रंग घटा इसे तो पॉल्यूशन होता है बहुत डीजल का इलाका ये कितना धुआं इलेक्ट्रिक का सकते पता है। हाँ रूम पर्यंत যায় এটা। দার্জিলিংয়ের জনবহুল রাস্তা ছেড়ে আমাদের গাড়ি ঘুম স্টেশন থেকে যখন ডান দিকে টার্ন নিল তখন প্রকৃতি একেবারে বদলে গেল। দুদিকে পাইন গাছের জঙ্গল এবং তার মাঝখান দিয়ে অপরূপ সুন্দর রাস্তা। अधूरी कहानी जो न हो सकी पूरी, मिट्टी सी खुशबू हवाओं में उड़ी, सपनों के जहां में हम खो गए, दिल के फसाने राहों में रह गए। वो ख्वाब जो आँखों में चुपके से आए, बिन बोले खोए से दिल में समाए, वो बातें अधूरी, वो खुशबू अधूरी, यादों के साए में हम खो गए। अधूरी कहानी जो न हो सकी पूरी, दिल के नगमे है अब भी सूरी, कोई तो आएगा इसको मुकम्मल करेगा, कभी ना कभी वक्त बदलेगा। फॉरेस्ट इको टूरिज्म पार्क, फॉरेस्ट इको टूरिज्म पाइन व्यू पॉइंट, लेप्चा जगत। केटे टिकट हो गया एंट्री। 30 টাকা কত করে নিলে? 20 টাকা করে। এটুকুই পাইন ভিউ ফরেস্ট। ওই ওপরের দিকে বা ফগটা আছে কিন্তু ওখানে যাওয়া যাবে না অত দূর।
আসতে পারেন, ভালো জায়গা। ঠান্ডা বেশি হ্যাঁ, মাথার দিন তাহলে তারা ব্যবস্থা করছে তারা। এই কিন্তু ফগটা ঢুকছে আস্তে আস্তে। রিয়েলি গুড। এই দেখ, এই স্টেপগুলোর মধ্যে শেকড়ের যে পাগুলোর মধ্যে এখানে পা দিয়ে দিয়ে আস্তে আস্তে উঠতে হবে। নামার সময়তেও তাই, তাহলে আর একটু ভালো ফিল পাওয়া যেত। ওই ওপরটায় উঠলে আসল ফিলটা পাওয়া যেত বাবা, বাট আর উপরে ওঠা যাবে না মনে হচ্ছে, বৃষ্টি। বাপু সিং অনেকটা উঠে এসছে ওপরে, টেকনিক করে উঠলি না? ও তুই তো ট্রেকিং তো করিস। ওই ওপরটা উঠলে, কিন্তু ওপরটা আমি উঠতে পারবো না, আমি আর উঠতে পারবো না। না তুই উঠিস না, এখানে আমাদের ঠিক আছে ভাই, যাও না। সুন্দর জায়গা, ভালো লাগছে বলো বা, আলাদাই একটা ফিলিংস। টাকা বাবা, একটু এদিকে টাকা, পুরো টেডি বিয়ার হয়ে গেছে আমাদের, পুরো টেডি বিয়ার। পাইন ফরেস্টে এসে ঠকঠক করে কাঁপছে। এটা কি ইউটিউবার শুটস ইউটিউবার? ও আচ্ছা, আমি আমাকে শুট করছিস বোধহয় তুই। লাভ নেই, আরে মাটি তো স্লিপারি মাটি। ও বাবা, এবার আস্তে আস্তে দেখ ফগটা ঢুকছে, একেবারে হেভি লাগছে দেখতে। হাসকি এটা কি নাম রে তোর? হ্যালো, আমরা দেবে না दार्जिलिङ जाने बसाउनु आउँदैन हजुर? दार्जिलिङ जाने बसाउनु आयो? পশুপতিনাথ ফাটক। এখানে আধার কার্ড জমা দিতে হবে না, আধার কার্ডে এন্ট্রি করাতে হবে। আধার কার্ডে এন্ট্রি করেই আমরা ভেতরে যাবো। চলো নেপালে এইটুকুই বানাতে পারবো, এর বাইরে ভিডিও বানাতে দেবে না ওরা, ভেতরে বানাতে দেবে আবার। এই হচ্ছে ফাটক, পশুপতিনাথ ফাটক। এ পাশটা ইন্ডিয়া, আর এই বর্ডারটা ক্রস করলে এদিকে হচ্ছে নেপাল। হ্যাঁ, ও হাঁটতে হাঁটতে গাড়ি তো দেখো এই দোকানটা বেশ ভালো। दीदी ये सबका प्राइस क्या है? अलग अलग 750 से स्टार्ट है। हाँ हाँ 750 से 750 से स्टार्ट है। और ये मूर्ति 150, 80, 120, 350, 450 ऐसे करके अलग 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 है। अच्छा,
এইটা দেখ, এটা দেখ ইউনিক আছে, হাঙ্গানি ইউনিক আছে, অন্যরকম। ये हैंडमेड सोप है। कितने का? कौन सा? तो कलर है 135 का, 140 का है। ये अच्छा हमसे दिखाइए। ये 200 का है। लैवेंडर। नहीं बाबा बाबा একটু চুজটা করো তাড়াতাড়ি। ये 140। নে না চুজ কর না কিছু একটা, তোর পছন্দ মতো চুজ করো তুমি। ফ্রেন্ডস যে তুমি দেবে, যেটা ভালো লাগে ফ্রেন্ডসদের দাও সেটা। ভিউ দেখ বাবা, ওই পুরোটা নেপাল। সাইডে আছে। হ্যাঁ সাইডে আসি। তাহলে পাপুর সঙ্গে আমাদেরকে হাঁটিয়ে হাঁটিয়ে তাহলে তুললো। পশুপতিনাথ মার্কেট থেকে নেপাল বর্ডার পর্যন্ত হাঁটতে হবে। এই তো পৌঁছে গেছে, এই বোর্ডটা পরেই তো। হ্যাঁ এইটা হচ্ছে ওর, করতেই হবে এটা বল, অর্ডার। তোমার পেছনে এই পশুপতিনাথ মার্কেট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবারে। এখানে লোকাল সাইট সিন করবার জন্য। দাঁড়া বাবা একটু, বাবা একটু দাঁড়াও। এখানে লোকাল সাইট সিন করবার জন্য। হ্যাঁ যাও তাহলে। আমরা এই দোকানে আছি সামনে। আচ্ছা চল। চেক পয়েন্ট হয়। দোকান কিন্তু প্রচুর আছে এখানে, তবে একটা সাজেশন, যদি কিছু কিনতে হয় তাহলে পশুপতি মার্কেটের ভেতরে চলে যাবেন। আমরা তো গাড়িতে গেলাম, বলছিল আসা যাওয়া 300 টাকা। আমরা গেলাম, কিন্তু আসবার সময় ছেলে গাড়িতে উঠতে চাইলে না, বললো যে আমি হেঁটে উঠবো। তো আমরা হেঁটেই ফিরলাম। একটু খাড়াই আছে, 1.5 কিলোমিটার মতো রাস্তা। 1.5 কিলোমিটার নয় রাদার, ওরা বলছে 1.5 কিলোমিটার, 1 কিলোমিটারেরও কম হবে হয়তো। আমাদের তো আসতে আধ ঘন্টা মতো লাগলো হেঁটে। 2-1 জায়গায় বসেছি। পশুপতি মার্কেটের ভিতর থেকে গিয়ে কিনবেন, ওখানে দাম কিন্তু একটু সস্তা। এই যে বর্ডারের এখানে কিন্তু দাম অনেক বেশি, যে কোনো জিনিসের দাম। আমরা আখরোট কিনেছি, আমরা স্প্যাগেটি কিনলাম এখান থেকে, দাম কিন্তু এইখানে অনেকটা বেশি। এইখানে দাম অনেক বেশি পশুপতি মার্কেটের ভেতরে। বা যদি হেঁটে আসবেন যখন, তখন অনেক দোকান পড়বে, যেখানে বাড়ির সব মহিলারা, যেখানে আখরোট বা বিভিন্ন ধরনের ফ্রুটস পাওয়া যাচ্ছিলো, ফ্রুট সিডস, সানফ্লাওয়ার সিডস পাওয়া যাচ্ছিলো। নেপালের লোকাল সব যেগুলো চিজ টাইপের সেগুলো পাওয়া যাচ্ছিলো, ওইগুলো ওখান থেকে কিনতে পারেন। ওখান থেকে কিনলে দাম সস্তা পড়বে। इधर नेपाल है। हाँ नेपाल है। ओ वेलकम टू नेपाल। इस साइड पूरा नेपाल। होने लगे सर, ऐसे ही आएगा एक रास्ता। हाँ देखो देखो ऐसे ही रास्ता है। हाँ ठीक है, चलिए आने के टाइम में भी उतर सकते हैं। आ ही गया। गोपालधारा आ गया। তো আজকের মতো আমাদের এখন প্রায় বাজে 2:20। আমরা পশুপতি মার্কেটে অনেকটা সময় নষ্ট করে ফেলেছি। এখন এসেছি গোপালধারা টি গার্ডেনে, গোপালধারা টি এস্টেট। তো এখানে বাবাকে খাইয়ে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে। এইটা একটা রেস্টুরেন্ট আছে গোপালধারা টি এস্টেটের, এইটা ঢোকবার জায়গা। এখানে ঢুকে যে লোকে ফটোগ্রাফি করে, যাব আমরা। তো আগে বাবাকে খাইয়ে দিই, আমরা একটু লাঞ্চ করে নেব। করার পরে আমরা মিরিকে আর যাবো না। মিরিক আর বাবা যেতে ইচ্ছে করছে না, বলছে এবারে হোটেলে ফিরবো, দার্জিলিংয়ে ফিরবো। তো আমরা এবারে দার্জিলিং ব্যাক করবো, এবং যাওয়ার পথে যদি ঘুম মনাস্ট্রি আর ডালি মনাস্ট্রি যদি হয়ে যায়, সময়ের মধ্যে পেয়ে যাই, তাহলে আমরা ওদেরকে করে নেবো। এই মোটামুটি প্ল্যান আজকে। গোপালধারা টি গার্ডেনে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম।
আমরা নিয়েছিলাম 2টো চিকেন থালি আর 2টো অমলেট। এই নিয়ে নিল হচ্ছে 400 টাকা। এই গোপালধারা টি গার্ডেন যে এন্ট্রি আছে তার ঠিক অপোজিটে এটা নেমে গেছে। একদম একটা বাড়ির মধ্যেকার রেস্টুরেন্ট, বাড়ির লোকেরাই চালায়। খাওয়া দাওয়ার টেস্ট ভালো ছিল। আমি পাপার জন্য একটা চিকেন থালি নিয়েছিলাম, কিন্তু তরকারিটাকে দেখে আমার ভালো লাগলো বেশ, আমিও আরেকটা নিলাম। আর চমকি নিয়েছি 2টো অমলেট। এবারে দেখি গোপালধারা টি গার্ডেনের মধ্যে একটু যাই, একটু ফটোগ্রাফি করি, করে তারপরে আমরা ব্যাক করবো আজকে দার্জিলিংয়ের জন্য। আচ্ছা মত করো, চলো। পাপা পাপা আন্টি দিচ্ছে নাও, থ্যাংক ইউ বলো। চলো 3টে পাতা। হ্যাঁ হ্যাঁ সত্যি চায়ের পাতা ওরা তুলেছে, ওরা তুলে তোমাকে দিল, পকেটে রাখো। কি হলো, বন্ধ হয়ে গেছে? ও নো এন্ট্রি, এরপর থেকে নো এন্ট্রি। চলো ওই দিকে ঢোকবার একটা রাস্তা আছে, তাহলে ওখান দিয়ে তো লোকে ঢুকছে অনেকে। দাঁড়া এখানে। সেদিনের আমাদের সাইট সিন কমপ্লিট করে আমরা যখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে ফিরছিলাম, তখন ঘড়িতে হয়তো হার্ডলি 3টে সাড়ে 3টে বাজে। কিন্তু ওই 3টে সাড়ে 3টের সময় যখন হয়তো রোদ ঝলমলে থাকবার কথা, আমরা যে রাস্তা দিয়ে ফিরছিলাম সেইটা একটা অদ্ভুত সুন্দর রূপ নিয়েছিল। ঘন কুয়াশা রাস্তাটাকে ঘিরে ধরেছিল এবং ওটাই নাকি প্রত্যেক দিন হয়। এইটাই নাকি এখানকার বিউটি, যে দুপুরের পর থেকে 3টে সাড়ে 3টের পর থেকে রাস্তাতে এরকমভাবে কুয়াশা জন্মায় এবং রাস্তাটা এরকমই একটা অদ্ভুত সুন্দর রূপ নেয় এবং তার মধ্যে দিয়ে চলতে থাকলো আমাদের গাড়ি। রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই কিন্তু এই দিকটাতে আসবেন, লেপচা জগতের দিকটা, যেখান থেকে যেদিন আমরা সেদিন যে সাইড সিন করেছিলাম, এবং ফেরবার সময় এই অদ্ভুত সুন্দর রাস্তাটার একটা অসম্ভব সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু পাবেন, এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সেই দিনের জন্য আমাদের শেষ ডেস্টিনেশন ছিল ঘুম মনাস্ট্রি, যেটা কিন্তু ঘুম মনাস্ট্রি নামে পরিচিত হলেও যেটার আসল নাম হচ্ছে ইয়াগা চৈলিং মনাস্ট্রি, যেটি বাতাসিয়া ডুবের ঠিক উল্টো দিকে অবস্থিত। এই ঘুম মনাস্ট্রিটি তৈরি হয়েছিল 1850 সালে এবং তৈরি করেছিলেন বিখ্যাত মঙ্গোলিয়ান অ্যাস্ট্রোলজার এবং সাধু সাকপো সিরাব গ্যাস্টো। যদি উচ্চারণটি ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দেবেন, এরকমই লেখা আছে উইকিপিডিয়াতে। আর এই মন্দিরের ভেতরে যে এই অসম্ভব সুন্দর বড় প্রায় 15 ফুট উচ্চতার এই যে বুদ্ধ মূর্তিটি, এইটি কিন্তু যখন এই মসজিদটি তৈরি হয়েছিল তখন ছিল না। এই মূর্তিটি কিন্তু স্থাপিত হয় 1910 থেকে 1952 মধ্যে, যখন তারপরে এই যে মসজিদের দায়িত্ব যখন গ্রহণ করেছিলেন লামা ডোমো কেসি, তো সেই সময়ের মধ্যে এই মূর্তিটি তৈরি হয়েছিল।
আর একটা কথা এখানে বলে রাখি, এই ঘুম মনেস্ট্রি যেটাই আমরা প্রত্যেকেই আমরা এখানে যাই এবং আমরা এটা দার্জিলিং খুব পপুলার একটা সাইট সিন। এই ঘুম মনেস্ট্রি কিন্তু কোনো ধরনের কোনো রকম ফিনান্সিয়াল হেল্প পায় না সরকারের পক্ষ থেকে বা কোনো মনেস্ট্রি, অন্যান্য কোনো বড় মনেস্ট্রির পক্ষ থেকে। এই ঘুম মনেস্ট্রি কিন্তু সবসময়তেই চলে আমরা যারা সাধারণ লোক যাই বা যারা সাধারণ টিবেটিয়ান আছে, যারা সাধারণ ডিভোটি আছে, তাদের ডোনেশনের ওপরে। তাই অনুরোধ থাকলো, যদি এখানে যান কিছু না কিছু ডোনেট করবেন এবং তার বাইরে কিছু জিনিসপত্র পাওয়া যায় যেরকম ধূপকাঠি, অনেক রকমের আর্টিফ্যাক্টস পাওয়া যায় টিবেটিয়ান, সেগুলো একটু কিনবেন, তাতে এই মনেস্ট্রি একটু হয়তো সাহায্য হবে।